আমাদের ডেইলি নিডস বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়ে চলেছে সেটা দেখে হয়তোবা আপনি আশ্চর্য হন। মুদির জিনিসপত্র, গ্যাস, সবজি থেকে শুরু করে স্কুল ফিস, বাইকের ফিউল, আবার সোনা, রূপো, জমি জায়গা সব জিনিসের দাম আকাশ ছোঁয়া। এখানে লক্ষ্য করুন 2014 সালে সোনার দাম 28,000 টাকা প্রতি 10 গ্রামে। এটা বাড়তে বাড়তে 10 বছর পর মানে 2024 সালে এসে দাঁড়িয়েছে 74,500 টাকা প্রতি 10 গ্রামে। আপনার কি মনে হয় শুধু কি জিনিসপত্রের দামই বাড়ছে নাকি টাকার মূল্যও কমছে? আবার আমাদের টাকার মূল্য যেভাবে কমছে সেভাবে কিন্তু ইউএস ডলারের মূল্য কমছে না। এখানে যদি আমরা 2014 সালের ডলারের ভ্যালু দেখি তাহলে $1 ইকুয়াল 62.33 ইন্ডিয়ান রুপি। আবার 2023 সালের যদি ভ্যালু দেখি দেন $1 ইকুয়াল 81.94 রুপি। বা আজকের ভ্যালু যদি দেখেন $1 ইকুয়াল 83.42 রুপি। এর কারণ কি? আজকের ভিডিওতে আমরা এটাই দেখব। আর হ্যাঁ, আমরা জেনারেলি পার্সোনাল ফাইন্যান্স আর ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আজকের ইকোনমি বিষয় ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমরা তো সবাই জানি আমরা যে কাগজের কারেন্সি বা টাকা ব্যবহার করছি এটার আগে থেকে প্রচলন ছিল না। আগে সোনা, রূপা এই ধরনের মেটাল দিয়ে তৈরি মুদ্রার প্রচলন ছিল, যেগুলোর মূল্য কোনোদিনও নিচে নামতো না, বরং সময়ের সাথে সেগুলোর মূল্য বাড়তো। কিন্তু এই সোনার উপর মুদ্রাগুলো ছেড়ে হঠাৎ কাগজের টাকা আসার কারণ কি? এটা বোঝার জন্য আপনাকে কিছু বছর পেছনে যেতে হবে। প্রাচীন চীন অ্যাপ্রক্সিমেটলি 618 থেকে 907 খ্রিস্টাব্দ তাং ডেনসিটি বা তাং রাজবংশের শাসনকালে প্রাচীন চীনে জমজমাট বাণিজ্য চলত। ব্যবসায়ীদেরকে সলিড মেটাল বা সোনার উপর তৈরি মুদ্রাগুলি নিজের সাথে নিয়ে বেড়াতে হতো কেনা বেচা করার জন্য। সেই অনুযায়ী যারা বড় বড় ব্যবসায়ী ছিল তাদেরকে অনেক মুদ্রা নিয়ে বেড়াতে হতো। একদিকে এই মুদ্রাগুলো ছিল ভারী এবং অন্যদিকে রিস্ক সম্পন্ন, কারণ একটা ব্যবসায় অনেকগুলো মুদ্রা নিয়ে বেড়াতো। এই সমস্যা দেখে তৎকালীন সময়ের ইম্পেরর বা বলতে পারেন সরকার তাইজং, যিনি লি শাইমিন নামেও বিখ্যাত, তিনি জিয়াওজি নামের কাগজের কারেন্সি উদ্ভাবন করেন, যেগুলি তৈরি হয়েছিল তুঁত গাছের ছাল থেকে এবং সেগুলোর উপর কমপ্লেক্স ডিজাইনের স্ট্যাম্প করা হয়েছিল যাতে কপি না করা যায়। প্রথম দিকের যেই নোটগুলি ছিল সেগুলিতে গভর্নমেন্ট প্রমিস করে যে এগুলি দিয়ে ব্যবসায়ীরা সলিড মুদ্রাগুলি এক্সচেঞ্জ করতে পারে। মানে যে জিয়াওজি নোটগুলি তৈরি হয়েছিল সেগুলি বর্তমান সময়ের আমরা যে ব্যাংকের চেকবুক দেখি, চেক থেকে টাকা এক্সচেঞ্জ করি, তেমনভাবে কাজ করত। জিয়াওজি নোটগুলির এক্সচেঞ্জ করে যে কোনো ব্যক্তি সেই সময়ের মুদ্রা নিতে পারত। আর গভর্নমেন্টের এই ডিসিশন প্রায় সব ব্যবসায়ী অ্যাকসেপ্ট করে, কারণ এগুলো সহজভাবে তারা নিজের সাথে নিয়ে বেড়াতে পারতো আর একসাথে অনেকগুলো নোট ক্যারি করতে পারত। 13 শতকের দিকে প্রাচীন চীন থেকে বহু জায়গায় এর প্রচলন শুরু হয়ে যায়। এরপর 20 শতকে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন যুদ্ধের খরচ চালাতে অনেক রাষ্ট্র বেশি করে টাকা প্রিন্ট করতে শুরু করে এবং এর ফলে আরও বেশি করে কাগজের নোটের পপুলারিটি বেড়ে যায়। এরপর 1971 সালে 15 আগস্ট ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন অফিসিয়ালি ঘোষণা করেন যে কাগজের টাকা থেকে আর সোনা বা রূপার মুদ্রা এক্সচেঞ্জ করা যাবে না। কাগজের নোটগুলির সোনা রূপার মুদ্রার মতো মূল্য আছে, সেগুলি দিয়ে যে কেউ পণ্য কেনাবেচা করতে পারে। এই যে ধাতব মুদ্রা থেকে কাগজের নোটের প্রচলন, এটা ফিয়েট মানি নামে পরিচিত। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক করে দিন। এবার আসি কাগজের টাকাগুলোর মূল্য কেন দিনের পর দিন কমছে। নাম্বার 1, ইনফ্লেশন অ্যান্ড হাইপার ইনফ্লেশন। সাপোজ আপনি মার্কেট থেকে কিছুদিন আগে চাল কিনেছিলেন 35 টাকা কেজি হিসেবে, কিন্তু কিছুদিন পর আবার আপনি যখন চাল কিনতে গেলেন তখন দেখলেন দাম বেড়ে 40 টাকা কেজি হয়ে গেছে। আপনি আগে 35 টাকা কেজি হিসেবে 500 টাকায় 14.29 কেজি চাল পেতেন, কিন্তু এখন দাম 40 টাকা হওয়ায় আপনি 500 টাকায় 12.5 কেজি চাল পান। এই প্রাইসের ইনক্রিজ বা মূল্যবৃদ্ধি ইনফ্লেশন নামে পরিচিত। আর আপনি যদি দেখতেন চালের দাম 35 টাকা থেকে সোজা 70 টাকায় পৌঁছে গেছে, তাহলে এটাকে হাইপার ইনফ্লেশন বলা হবে। কিন্তু এই ইনফ্লেশন আর হাইপার ইনফ্লেশন কেন হয়? এর মূল কারণ হলো মার্কেটে যখন টাকার সাপ্লাই বেড়ে যায় আর প্রোডাক্ট বা পণ্যের অভাব দেখা দেয়, তখনই এই ধরনের সিচুয়েশন আমাদের সামনে আসে। নাম্বার 2, গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড মানি সাপ্লাই। ইকোনমিতে যদি ডাউনফল আসে তবে গভর্নমেন্ট টাকা প্রিন্ট করে মার্কেটে সাপ্লাই করে এবং এক্সপেক্ট করে যে এতে ইকোনমির গ্রো হবে বা অর্থনৈতিক উন্নতি হবে। গভর্নমেন্ট অনেক কারণে টাকা প্রিন্ট করে, যেমন অনেক সময় দেখা যায় যে কোনো সরকারি উন্নয়নমূলক কাজে, হতে পারে রাস্তা নির্মাণ, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, হসপিটাল নির্মাণ কাজ হয়, তখন টাকার প্রয়োজন হয়। অথবা গভর্নমেন্টের যারা স্টাফ আছে, যারা সরকারি চাকরি করে, তাদের যখন পেমেন্ট দিতে হয় তখনও অনেক টাকার প্রয়োজন হয় গভর্নমেন্টের যদি ট্যাক্স থেকে ইনাফ টাকা না আসে তাহলে এই ধরনের পেমেন্টগুলো ফিল আপ করার জন্য গভর্নমেন্টকে বেশি করে টাকা প্রিন্ট করতে হয়।
বাট গভর্নমেন্ট যদি বেশি টাকা প্রিন্ট করে মার্কেটে সার্কুলেট করে, তবে সমস্যাটা কোথায় হয় জানেন? মার্কেটে যদি বেশি টাকা থাকে কিন্তু প্রোডাক্টের যদি শর্টেজ থাকে, তবে প্রোডাক্টের মূল্য বেড়ে যায় আর টাকার মূল্য কমে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় মধ্যবিত্ত এবং গরিব পরিবারগুলোর। নাম্বার 3, গ্লোবাল ইকোনমি অ্যান্ড কারেন্সি ভ্যালু। গ্লোবাল ইকোনমি হলো অনেক বড় একটা নেটওয়ার্ক, যেখানে কান্ট্রি বা দেশগুলি একে অপরের সাথে ট্রেড বা বাণিজ্য করে। এখানে একটা দেশ আর একটা দেশের সাথে পণ্য আমদানি এবং রপ্তানি করে। এই গ্লোবাল ইকোনমিকে কন্ট্রোল করা হয় সেন্ট্রাল ব্যাংক, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, মাল্টিন্যাশনাল কর্পোরেশনস, ফাইন্যান্সিয়াল মার্কেটস এবং ট্রেড নেটওয়ার্কসের দ্বারা। গ্লোবাল ইকোনমিতে যেই দেশের গুডস বা পণ্য সবচেয়ে বেশি ডিমান্ডে থাকে বা যেই দেশের পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয়, সেই দেশে কারেন্সি বা টাকার মূল্য বাড়তেই থাকে। আর যেই দেশ বেশি বেশি গুডস বা পণ্য কিনে নিজের দেশে ইম্পোর্ট করে, সেই দেশের টাকার মূল্য কমে আসতে শুরু করে। এটা আপনি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরুন ইন্ডিয়া অন্যান্য দেশ থেকে ইলেকট্রনিক্স, ওয়েল, অটোমোবাইল ইটিসি ইম্পোর্ট করে। যদি ইন্ডিয়া কোনো পণ্য ইউনাইটেড স্টেট থেকে নিজের দেশে ইম্পোর্ট করে, তবে US ডলার হিসেবে সেই পণ্যের মূল্য পে আউট করতে হবে। যদি এখন ইন্ডিয়া শুধু পণ্য নিজের দেশে ইম্পোর্ট করে আর এক্সপোর্ট বা নিজের পণ্য অন্য দেশে বিক্রি না করে, তবে ইন্ডিয়ান রুপির ভ্যালিউ কমতে শুরু করবে। নাম্বার 4, ডিজিটাল কারেন্সি ইম্প্যাক্ট। আপনি যদি বর্তমান সময় লক্ষ্য করেন, তাহলে মার্কেটে একটা ক্যাশলেস পেমেন্টের ট্রেন্ড চলছে। সবাই কাগজের টাকা ছাড়া ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রোডাক্টের আদান প্রদান করছে। এটাও কোথাও না কোথাও কাগজের টাকার উপর এফেক্ট করে। বাট ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল কারেন্সিগুলো কাগজের টাকা হেভিলি এফেক্ট করে। এর কারণ হলো বর্তমানে মানুষ বিটকয়েন, ইথারিয়াম, XRP, ইটিসি ক্রিপ্টোগুলির ওপর বেশি ট্রাস্ট করছে এবং এর ফলে দিনের পর দিন এগুলোর ভ্যালুও বাড়ছে। আমরা ক্রিপ্টোকারেন্সির ডিটেইল ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। আশা করি আমি আপনাদেরকে টাকার মূল্য কিভাবে কমছে তা সহজভাবে বোঝাতে পেরেছি। টাকার মূল্য যেভাবে কমছে সেটা একমাত্র মধ্যবিত্ত এবং গরিব পরিবারগুলো বুঝতে পারছে। আপনি যদি আর্থিক দিক থেকে স্ট্রং হতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি ফাইন্যান্স রিলেটেড কন্টেন্ট দিয়ে থাকি। এখানে ক্লিক করলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর এখানে ক্লিক করলে আপনি পার্সোনাল ফাইন্যান্স বিষয়ে ভিডিও দেখতে পারেন। আপনার সাথে কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনি নিজেকে আর্থিক দিক থেকে সচেতন করে আনতে পারেন। গুড বাই।